নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। তৃতীয় দফার ভোট পর্বে যে চারটি লোকসভা কেন্দ্রে আজকে ভোট গ্রহণ পর্ব, মোটের ওপর শান্তিতেই মিটেছে মালদা এবং মুর্শিদাবাদের এই দুই জেলার যে চেনা অশান্তির ছবি সেটা উধাও। বিক্ষিপ্ত কিছু অশান্তি দেখা গেছে বিভিন্ন জায়গায়, এই নিয়ে তো আমরা আলোচনা করব। আর আজকে বেলা গড়াতেই আরও যে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট সুপ্রিম কোর্টে এই 26,000-এর কাছাকাছি যে চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টে, সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বেতন ফেরানোর যে নির্দেশ ছিল তার ওপরও স্থগিতাদেশ, এবং মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ, প্রয়োজনে সিবিআই তদন্ত করতে পারবে, প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে, এমন যে বক্তব্য ছিল হাইকোর্টের নির্দেশে, তার ওপরও স্থগিতাদেশ। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএমের পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি শুরুতে আজকে দেখে নেব সারাদিনের ভোটচিত্র। বছর পাঁচেক আগের ঘটনা, লোকসভা ভোটের তৃতীয় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদা ও মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভগবান গোলার বালিগ্রাম পঞ্চায়েত এলাকায় পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় টিয়ারুল শেখ নামে এক বৃদ্ধকে। আবার গুলি চালানো ও বোমাবাজির অভিযোগও ওঠে কয়েকটি জায়গায়। এবারের লোকসভাতেও তৃতীয় দফায় ভোট হল মালদা ও মুর্শিদাবাদে। হিংসা ও রক্তপাতের চেনা ছবি এবার কার্যত উধাও। তবে ধাক্কাধাক্কি, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, এমন উত্তেজনার ছবি দেখা গিয়েছে দুই জেলারই জায়গায় জায়গায়। মুর্শিদাবাদে মথুরাপুরে তাড়া করে যুবককে ধরে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। তাকে আটক করে পুলিশ। সেলিমের দাবি, ওই যুবক ভুয়ো ভোটার। সেই মথুরাপুরের বিভিন্ন বুথে দফায় দফায় গো ব্যাক স্লোগান দেওয়া হয় সেলিমকে। মিজাজ হারিয়ে একজনকে ঘাড় ধাক্কা দেন মোহাম্মদ সেলিমও। মমতাজি এমন লোকজনকে জড়ো করেছেন, অভিষেকে তাদেরকে জড়ো করেছে, সে জানে না যে ক্যান্ডিডেট ঢুকতে পারে, সে বুথের সামনে দিয়ে চিৎকার করছে। এবং আপনি কি মনে করছেন যে এখানে আছে না শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু এখানেও ইম্পারসেন্ট আছে, চিৎকার করলো। মোহাম্মদ সেলিমকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে। বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টিকে অক্সিজেন দিচ্ছে সিপিএম এবং কংগ্রেসের যে জোট। মুর্শিদাবাদ জেলারই জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে বচসা থেকে হাতাহাতি বাঁধে তৃণমূল নেতা। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রয়োজনে 21 বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। প্রয়োজনে শীতলকুচি হবে মানে কি বলতে চাইছে? প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে সাধারণ মানুষকে মারবে। নির্বাচন কমিশন যদি ন্যূনতম নিরপেক্ষতা বোধ থেকে থাকে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোহাম্মদ সেলিমের মতোই গো ব্যাক স্লোগান শুনতে হয় মালদা ও দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকেও। এর পাশাপাশি ছোটখাটো অশান্তি বাধে বিভিন্ন জায়গায়। ডোমকল ও হরিহরপাড়ায় বোমাবাজির অভিযোগ উঠেছে। সিপিআইএম এজেন্টকে মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ রানীনগরে। আবার মালদা দক্ষিণের শামশেরগঞ্জে কংগ্রেসের এজেন্টকেও মারধরের অভিযোগ। মালদার রতুয়ার রামপুর এলাকায় বোমাবাজি করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে। মালদা উত্তর লোকসভার মালতীপুরে অসুস্থ হয়ে মৃত্যু ঘটেছে এক তৃণমূল কর্মী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে তরুণজ্যোতি তিওয়ারির কাছেই আসি। তরুণ, কিরকম হলো তৃতীয় দফার ভোট গ্রহণ? দেখো, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগছে দেখে, অস্বীকার করার জায়গা নেই, যে আমাদের রাজ্যে আজকে কোনো মায়ের কোল খালি হয়নি। ভোট হয়েছে, ভোটে ঝামেলা হয়েছে, সব ঠিক আছে, সাথে পাওনা বলতে পারি আজকের ভোটের আমার কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো নারী স্বামী হারা হয়নি, কোনো বাচ্চা তার বাবাকে হারায়নি। এবং যে ঝামেলাগুলো হয়েছে, সেই ঝামেলাগুলো পশ্চিমবঙ্গে হয়ে থাকে, পশ্চিমবঙ্গ কালচারের মধ্যে ঢুকে গেছে। এটা 34 বছরের বাম শাসন, তারপর তৃণমূল এটাকে আমদানি করেছে। এখানে একদম নির্বিঘ্নে পুরো শান্তিপূর্ণ ভোট, আর সোনার পাথর বাটির স্বপ্নটা অনেকটা একই রকম। আমি তাও বলবো, এই হিংসার রাজনীতি, খুনের রাজনীতি থেকে আমরা একটু হলেও বেরোতে পেরেছি, সেটা আনন্দের। শান্তনুদা, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দুদফা নির্বাচনের পর নির্বাচন কমিশন তো ছেড়ে দিন, স্বয়ং বিজেপির প্রার্থীরা নিজেরা বলেছেন অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে।
আমি আশা করব সেই একই স্পিরিটে আগামী 4 জুন যখন তারা পরাজিত হবে তখন একই স্পিরিটে বলবেন অবাধ শান্তিপূর্ণ ভোটেই মানুষের রায় আমরা হেরেছি। আর তৃতীয় দফা নির্বাচনের পর বিজেপির প্রতিনিধি তিনি নিজেও স্বীকার করলেন, হ্যাঁ বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আজকে মাথায় রাখতে হবে ভোটটা কোথায় ছিল, মুর্শিদাবাদে। যে মুর্শিদাবাদে 2003-এ বামফ্রন্টের আমলে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম, যেখানে একদিনে প্রায় 48 থেকে 50 জন মানুষ খুন হয়েছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলেও পাশাপাশি উল্লেখ করতে হবে বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পাঠানো কেন্দ্রীয় বাহিনী আজকেও কিন্তু ভোটারদেরকে ভয় দেখিয়েছে, আজকেও কিন্তু তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে। এবং জঙ্গিপুরের বিজেপি প্রার্থী তিনি নিজে আমাদের বুথ প্রেসিডেন্টকে প্রকাশ্যে মারধর করেছেন। এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। মোহাম্মদ সেলিম সাধারণ একজন ভোটারকে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিতে দিতে নিয়ে যাচ্ছে। এগুলো প্রমাণ করে তারা কতটা হতাশাগ্রস্ত এবং এগুলো প্রমাণ করে যে তারা পরাজয়ের ঘন্টাটা আগে থেকেই শুনতে পাচ্ছে। মোহাম্মদ সেলিম যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন, মোহাম্মদ সেলিমদের অভিযোগ যে ভুয়ো এজেন্ট। মৌপিয়া দেবী একটু বলতে দেবেন আমাকে। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের ভুয়ো এজেন্টের প্রয়োজন পড়ে না, সিপিএম এর লোক নেই। দ্বিতীয়ত আজকে নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা জানি একজন পোলিং এজেন্ট যখন যায় পোলিং বুথে প্রিসাইডিং অফিসারকে একটা ফর্ম জমা দিতে হয়, এজেন্ট ফর্ম। সেই এজেন্ট ফর্মটা সই করে হয় ক্যান্ডিডেট অথবা ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট। তাহলে ওই এজেন্ট ফর্মটা হয় মোহাম্মদ সেলিম নিজে, আর নইলে মোহাম্মদ সেলিমের ইলেকশন এজেন্ট সই করেছেন। তাহলে তারা কি না দেখে সই করেছিলেন? এই দায়িত্বটা তো তাকে নিতে হবে। তরুণের কাছে আসি। তরুণ, অভিযোগ উঠছে যে শীতলকুচি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। না, একটা কথা এক্ষুনি উত্তর দিচ্ছি। শান্তনুদা বললেন যে 4 তারিখের পর যেন বলে দেয়, আমিও বলে রাখি 4 তারিখের পর শান্তনুদারা ঠিক করে রাখুক কি বলবেন। কার দোষ? অভিষেকের দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, নাকি ইভিএমের দোষ? কার দোষ এটা ওনারা ঠিক করে নিক। আর সেকেন্ড থিং, শীতলকুচি করে দেওয়ার অর্থ কি? শীতলকুচি করে দেওয়ার অর্থ হচ্ছে কোনো জায়গায় যদি ভোট লুট করতে আসে কেন্দ্রীয় বাহিনী তার ব্যবস্থা নেবে। পুলিশের রিপোর্ট ছিল, আমরা তো বলছি না। পশ্চিমবঙ্গ পুলিশ কি রিপোর্ট দিয়েছিল? রিপোর্ট দিয়েছিল একদল লোক এসেছিল যারা আর্মস দখল করার চেষ্টা করেছিল। সেই সময় যেখানে প্রশাসনিক দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গ সেই সময় যিনি পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর, তিনি তোমাদের হয়ে প্রার্থী পদ পেয়েছেন সম্প্রতি, এবং প্রার্থী পদ যদিও তার বাতিল হয়েছে, কিন্তু তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। কবে সেটা? সম্প্রতি। সেই সময় কলকাতা পুলিশের রিপোর্ট হাইকোর্টে জমা করেছিল। কলকাতা পুলিশের রিপোর্ট যখন হাইকোর্টে জমা হয়, পুলিশের সাথে জমা করে না, থ্রু অ্যাডভোকেট জেনারেল জমা হয়েছিল। অ্যাডভোকেট জেনারেল সেটাকে এফিডেভিট ফাইল হয়েছিল, রাজ্যের অ্যাডভোকেটরা সেই এফিডেভিট সাইন করেছিল, তো রাজ্য জমা করেছিল। রাজ্য স্বীকার করেছিল যে একদল বিশেষ বাহিনী, যেটা হচ্ছে আমাদের শান্তনুদাদের শর্টকট দুধ দেওয়া গরু যারা আছে, যারা দুধ তো আমরা খায়, লাতিটা পুরো পশ্চিমবঙ্গ খায় আলাদা ব্যাপার, সে দুধ দেওয়া বাহিনী গিয়ে ঝামেলাটা করার চেষ্টা করেছিল। কেন হয় ঝামেলা? আমার তো আবার কথা, যদি এত কাজ করে থাকে ভোট লুট করা দরকার কি হয়? আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। মিস্টার চৌধুরী, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। মিস্টার চৌধুরী, কেমন হলো আজকের ভোট পর্ব? হ্যালো, ভোটটা মোটামুটি খুব পিসফুল হয়েছে। কিছু জায়গাতে 1-2টো ইনসিডেন্ট হয়েছে। আমাদের শামসারগঞ্জে একটা বুথে আমাদের একটা ওয়ার্কার মারধর ওনার উপরে হয়েছে, আর 1-2টো জায়গায় একটু হয়তো রিগিং হয়েছে। এমনি অ্যাজ এ হোল দক্ষিণ মালদা সিট মোটামুটি খুব ভালো হয়েছে, মানে খুব একটা প্রবলেম হয়নি। আপনার কাঁধে গড় রক্ষার দায়িত্ব, সেই গড় রক্ষা করতে পারলেন বা পারবেন 4 জুনের যে ফলাফল বেরোবে তার নিরিখে? কতটা কনফিডেন্ট আপনি? ভেরি কনফিডেন্ট। কারণ দেখুন, আমরা নেমেছি ধরেলেন 1.5-2 মাস আগে, তখন থেকে আমরা যে রিয়াকশন পেয়েছি পাবলিক থেকে এত সুন্দর, মানে একদম ফার্স্ট ডে থেকে, যে ওটার জন্য আর ওই রিয়াকশন কোনোদিন কমেনি। ওই হাওয়াটা বলেন বা রিয়াকশন, পাবলিক রিয়াকশন কোনোদিন কমেনি, খুবই সুন্দর। ওই রিয়াকশন কন্টিনিউ করেছে একদম শেষ পর্যন্ত। তার জন্য উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট আমরা মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ পাচ্ছি মালদাতে, মানে মালদার মানুষের ভালোবাসা আমরা পেয়েছি।
মিস্টার চৌধুরী, এই যে আপনি যেটা বললেন যে মানুষের রিয়াকশন সবসময় যে ইভিএমে বা ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় এমনটা নয়, বিভিন্ন সময় সেটা দেখা গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যদি দেখি যে গত 10 বছর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই, এ রাজ্যে 4.5 দশকেরও বেশি সময় কংগ্রেস ক্ষমতায় নেই। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র কোতোয়ালির প্রভাব, শুধুমাত্র গনি খান চৌধুরীর তার এখনো যারা গুণগ্রাহী রয়েছেন তার যে লেগাসি, এটা আপনাদের কতটা ফল দেবে আর কতদিন ফল দেবে? না দেখুন, ফ্যাক্টর বরকত জেঠুর তো একটা ফ্যাক্টর আছে, সেটা কিন্তু সব দলরা আজকাল ব্যবহার করে ওনার নাম। শুধু কংগ্রেস নয়, যখন ওনার জন্মদিন হয় তৃণমূল পার্টি আলাদা করে সেলিব্রেট করে, বিজেপি পার্টি আলাদা করে সেলিব্রেট করেন। তো উনি এমন একটা ফিগার, উনি অবশ্যই কংগ্রেসের মানে ইয়ে ছিলেন, কিন্তু উনি একটা ন্যাশনাল লিডার, তো সবাই এখানে ওকে সমান দেয় আর সবাই ওনার নাম চালায়। যেমন জাস্ট ফর ওয়ান এক্সাম্পল, আমাদের যে প্রার্থী টিএমসি ছিলেন, উনি তো ঘুরে বেড়াচ্ছিলেন আর উনি বলছিলেন যে উনিও কাজ করবেন বরকত গনি খান সাহেবের মতন। তো সেটা নয়, এখানে মেইন ফ্যাক্টর ওনার তো অবশ্যই একটা এফেক্ট আছে কংগ্রেসের জন্য। কারণ আর আমরা সব সময় চেষ্টা করি ওনার পদে হাঁটার। উনি যেভাবে কাজ করেছেন, সেবা করেছেন, আমরাও সেভাবে সেবা করছি। তার জন্য একটা আমরা ওই লেগেসি ইজ নট অনলি যে উনার নাম, যে আমরা উনার রিলেটিভ। লেগেসি হচ্ছে আপনি ওই প্র্যাকটিস ফলো করতে হবে। আমরা হচ্ছে গান্ধীয়ান পার্টি, আমরা হচ্ছে তো ওই প্র্যাকটিসগুলো আমরা সেবা করি। আমরা মানুষের কাছে টাকা খাই না, যেমন আজকাল অনেক আপনি জানো এই রাজ্যতে কাণ্ড আছে বিভিন্ন, সেই জিনিস আমাদের পরিবার কোনো দিন করেনি। এক আর দুই হচ্ছে ভোটাররা এবার মেজর ফ্যাক্টর হচ্ছে এটা কেন্দ্র সরকার ইলেকশন। এখানে মানুষ ভাবছে যে রাহুল গান্ধী হচ্ছে লড়াই করতে পারবে কংগ্রেস এবং যে মহাজোট আছে দেশে, যে এই মহাজোট বিজেপিকে ট্যাকল করতে পারে। আর এটা মানুষ ডিসিশন নিয়েছে যে এটা একা একটা রাজ্য সরকার বা একটা চিফ মিনিস্টার একা পারবে না গোটা বিজেপিকে টেক অন করতে। এটা খুব ইম্পর্টেন্ট। আর থার্ড ফ্যাক্টর হচ্ছে এনআরসি, সিএএ, ভয়টা আর নেই মানুষের মধ্যে। মানুষ ভাবছে, আমাকে খুলোখুলি অনেক ভোটাররা বলেছেন যে যখনই ইলেকশন আসছে, পঞ্চায়েত আসছে, বিধানসভা আসছে, আমাদেরকে ভয় দেখানো হয়। ইলেকশনের পরে সিএ এনআরসির কথা বন্ধ হয়ে যায়। এটা কেন? তো ওই সিএ এনআরসি ভয় যে ছিল 2021 সালে, ওটা আর একদম নেই। মানে আমি আপনাকে একদম অ্যাসিওর করতে পারি। তো এই তিনটা ফ্যাক্টর হচ্ছে। আমার এখানে একটু মিস্টার চৌধুরী আপনার কাছে প্রশ্ন, যে রাহুল গান্ধী ঠিক মাস তিনেক আগে তিনি এই রাজ্যে ন্যায়যাত্রা করেছেন এবং মালদাতেও তিনি ন্যায়যাত্রা করেছেন, এবং সেই সময় যে জনসমাগম সেটা চোখে পড়ার মতো ছিল। কোথাও কি মনে হয় যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, তার কোনো প্রভাব, তার কোনো বিশেষ অ্যাডভান্টেজ, সেটা মালদা দক্ষিণকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, নিশ্চয়। কারণ আমাদের মালদার লোকরা ভাবছে এটা তো কেন্দ্র ফাইট, এটা হচ্ছে লোকসভা ইলেকশন। এটা মা বোনরাও বলছে আমাকে। সারপ্রাইজিংলি আমাদের একটা ভয় ছিল যে মা বোনরা যদি ওরা ইনফ্লুয়েন্স হয়ে যায় বাই লক্ষ্মী বন্দর, যেহেতু লক্ষ্মী ভান্ডার 500 টাকা বেড়েছে। তো আমরা যখন এই র্যালির মধ্যে আমরা অনেক যখন গ্যাদারিং থাকতো, ধরেন 500 মা বোনরা, 200 মা বোনরা, আমি গাড়ি আটকাতাম, একটু ছোট কনভারসেশন করতাম ওদের সঙ্গে। তো ওরাও বলে না, এটা একটা ন্যাশনাল ইলেকশন, এটা বিজেপিকে রুখাবার জন্য, এটা রাহুল গান্ধী ভার্সেস মোদি একদম ক্লিয়ার কাট। তো রাহুল গান্ধী যে এসে নিশ্চয় এটা হেল্প করেছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন মিস্টার চৌধুরী, আপনিও একটু আগে সিএএ প্রসঙ্গ তুললেন। যদি আমরা দেখি যে অনেকেই মনে করছেন যে বিশেষ করে মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গা, যে সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটারদের সংখ্যাটা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট বড় সংখ্যার নিরিখে, সেই জায়গায় কোথাও ধর্মীয় মেরুকরণ হয়েছে কিনা, ধর্মীয় মেরুকরণ যেটা কনভার্টেড হচ্ছে রাজনৈতিক মেরুকরণে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা তো আপনাদের জন্য চিন্তার ভাঁজ ফেলতে পারে। না,
আমরা দেখুন, আমরা সব সময় সবার ভোট চাই, আমরা সবার কাছে যাই, আমরা সেকুলার পার্টি এবং সেকুলার ফ্যামিলি, সেটা সবাই জানে। তো হ্যাঁ, সংখ্যালঘু কিছু ভোট আমরা মানে পাই মালদাতে, কিন্তু আমরা আপিল করি সবার কাছে। আর আগামী দিনে আমরা মালদাতে যদি জিতি আমরা এই মোদি, কিছু লোকরা মোদির স্পেলে আছে, এটা ঠিকই, মোদি একটা ফ্যাক্টর আছে আমাদের দেশে এবং বিভিন্ন রাজ্যতে। তো এই মোদি স্পেল আমরা ভাঙতে চাই, কারণ আমরা বুঝাতে চাই লোকদেরকে দেশের কারোর উন্নয়ন হচ্ছে না এই দেশে। সে কোনো মানে কোনো ভাইয়ের, কোনো বোনের এ দেশের জিনিসের দাম বাড়ছে, গরিব ছেলে মেয়েরা যারা বেকার আছে ওরা বেকার থাকছে, বেকার বাড়ছে আমাদের দেশে। তো কারো কাজ হচ্ছে না, তো কেন মানুষ দিবে, কেন লোকরা দিবে ভোট মোদি সরকারকে? এটা আগামী দিনে আমরা আরও স্ট্রংলি আপিল করব। আর আমরা হচ্ছে সেকুলার ফ্যামিলি আর গান্ধীয়ান পার্টি, তো ওখানে আমরা তো ধর্ম ওয়াইজ আপিল করি না ভোট, আমরা সবার কাছে যাই, সবার কাছে ইকুয়াল আমাদের চোখ। মিস্টার চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঈশা খান চৌধুরী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ইতিমধ্যেই শশী পাঁজা তিনি দাবি করেছেন যে এই তৃতীয় দফায় তাঁরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা বাউন্ডারি হাঁকিয়েছেন। আমরা এটাই বলি যে আজকে আমরা সেই উল্লাস, উৎসাহ, উচ্ছ্বাস পশ্চিমবাংলার মামাটি মানুষের দেখলাম, যারা আজকে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলা যে আমরা একেবারেই যেটাকে বলে বাউন্ডারি মেরেছি। সে বাউন্ডারি মানে একবারই 4টে রান। আজকে 4টে লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল পশ্চিমবাংলায় এবং 4টেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি। আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে এই যে অশুভ আতাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একবারে এই অশুভ আতাত দেখলাম ভারতীয় জনতা পার্টি, বামেদের এবং কংগ্রেস সকলেই একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা। বাউন্ডারি হাঁকানোর কথা বলছেন শশী পাঁজা, এবং তিনি বলছেন যে বাকিরা, অর্থাৎ বিরোধীরা সবাই মিলে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে। সন্ত্রাসের আবহাওয়া কোথায় তৈরি হয়েছে শান্তনুদা? প্রথম কথা, আপনি দেখেছেন যে বিরোধীরা যারা মানুষের রায় বঞ্চিত, যারা প্রতিটা নির্বাচনে আগের থেকে বেশি ভোটে মানুষের রায়ের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে, যারা আগামী নির্বাচনে মানুষের রায়ে হারের পদধ্বনি শুনতে পাচ্ছে, তারাই সকাল থেকে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করেছে। কার কথা বলছেন? মোহাম্মদ সেলিম? শুধু মোহাম্মদ সেলিম কেন, আমাদের যিনি ধনঞ্জয় বাবু, যিনি আমাদের জঙ্গিপুরের বিজেপির প্রার্থী ছিলেন, একজন প্রার্থী তিনি বলছেন শীতলকুচি করে দেবো। একজন প্রার্থী তিনি তৃণমূলের বুথ প্রেসিডেন্টকে ধাক্কা মারতে মারতে বার করে দিচ্ছেন, অন্যদিকে মোহাম্মদ সেলিম একজনকে গলা ধাক্কা দিচ্ছেন। এগুলো কিসের বহিঃপ্রকাশ? আমি একটাই জিনিস বলবো মৌপিয়া, তৃণমূলের নেত্রী ডক্টর শশী পাঁজা কথাটা বলতে গিয়ে ইনকমপ্লিট বলেছেন। বাউন্ডারি মারছেন বলেছেন, বাউন্ডারির ধারে ক্যাচ আউট হওয়ার একটা বিরাট বড় অপশান থাকে, সেটাই ইনফ্যাক্ট হতে চলেছেন। আজকের যে 4টে ইলেকশন হয়েছে, ওই যে জিতবো ভাব ছিল তৃণমূল কংগ্রেসের, সেটা মূলত শেষ হয়েছে সেখানে। ফলে এটা কারণে ইম্পর্টেন্ট, সেটা মর্নিং শোজ দ্য ডেজ। আপনি আজকে যে আলোচনা করছিলেন শান্তনুবাবুর অনেক কি বলবো যে অভিমানের সুরে বলছিলেন যে সেলিম বাবু হচ্ছে যে কেন ঘাট ধাক্কা দিয়েছেন। ঘাট তো তাদেরই ধাক্কা দিতে হবে যাদের ঘাট ধাক্কা দেওয়ার মতো লোক, তাদের সাথেই হাত ধরতে হবে যারা হাত ধরার মতো লোক। আসলে আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস হচ্ছে পঞ্চায়েত ভোট, এর আগে শান্তনুবাবু রেফার করলেন, পঞ্চায়েত ভোট যেভাবে করেছিলেন কার্যত সেই ইনার্শিয়া ভোট লুটের, সেটাই ইনফ্যাক্ট চালাতে চেয়েছিলেন, বলেন না অভ্যেস মানুষের। ফলে সেই অভ্যেসটা সকাল সকাল শুরু করতে গেছিলেন, কিন্তু মানুষ যে নিজের ভোট দেওয়ার জন্য রেডি অ্যান্ড কনফার্ম যে ওই ভোট লুট হতে দেবে না, এটা কিন্তু মুর্শিদাবাদ প্রমাণ করেছে। এই কারণের জন্য আমি বলছি, যেখানে যেখানে লুট করতে গেছেন, যেখানে যেখানে চুরি করতে গেছেন, আটকেছেন। এই কারণে বলছি যে 34% পঞ্চায়েতের শূন্য আসনে ভোট লড়ার যে অভিজ্ঞতা, সেটা যে রিপিটেড হবে না, বা ত্রিপুরায় 90% শূন্য আসনে ভোট লড়ার অভিজ্ঞতা যে রিপিটেড হবে না, ফলে সেটা কিন্তু আজকের মানুষ দেখিয়ে দিচ্ছেন এবং আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। আসলে শান্তনুবাবু যেরকম বলছিলেন, শব্দটা এমন একটা পিসফুল ভোট হয়েছে যার জন্য তৃণমূলকে সবাই ধন্য করা উচিত, যে একেবারে শান্তিতে ভোট হয়েছে।
আমি বলছি যে যতটুকু ভোট শান্তিতে হচ্ছে তার কৃতিত্ব হচ্ছে মানুষের, কারণ অশান্তি বাঁধানোর চেষ্টা তৃণমূল রিপিটেডলি করে যাচ্ছেন, জায়গায় জায়গায় করে যাচ্ছেন, যখন পারছেন না, যখন আটকাচ্ছেন, তখন হচ্ছে অক্সিজেনের অভাবে তাদের হচ্ছে যে। আশুতোষের কাছে আসবো। আশুতোষ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ফেজটা। একদমই, তার কারণ হচ্ছে একটা কথা আসছিল না, কংগ্রেস ক্ষমতায় নেই, ঠিকই তো, আমরা কংগ্রেস ক্ষমতায় নেই কিন্তু আবার চুরির দায় কিন্তু জেলেও নেই, এটা বুঝতে হবে। প্রথম এটা গেল। দ্বিতীয় হচ্ছে যে এতগুলো কথা হচ্ছিল, আমি তো একটা রেফারেন্স দিই, বেলডাঙ্গা পিএস, ঠিক আছে, পুলিশ কি করছে, রফিক শেখ, অর্জুন মল্লিক, মিরাজুল মল্লিক, গোলাম মুস্তাফা, এদেরকে আটকে। আমি একটু বিরত করছি তোমাকে, আমি আসবো আশুতোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। একটু সরাসরি তার কাছে চলে যাব। খগেন দা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। কিরকম হলো আজকের ভোট? নমস্কার। আজকের ভোট যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেইভাবেই প্রত্যাশিতভাবে ভোট হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের তাদের যে সমস্ত যে একটা তাদের পরিকল্পনা ছিল সমস্ত ভেস্তে দিয়েছে এখানকার আমাদের দেবতুল্য সমস্ত ভোটার। যে ওরা প্রথম থেকে শুরু করেছিল এখানে একটা বুথ জ্যাম করা, সব জায়গাতে হচ্ছে দখল করা, মানে বুথ এলাকায় লুট করা, মানুষকে বুথে না যেতে দেওয়া, এই সমস্ত সব হচ্ছে যে এগুলো মানুষের তাদের যে সরাসরি অংশগ্রহণ তার ফলে সমস্ত ভেস্তে গেছে। ফলে যে যদি বলা যায় মৌপিয়া, পুরোটাই হচ্ছে যে আমাদের এই নির্বাচনে যে মানুষ তাদের যে একটা গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করেছেন সমস্ত মানুষ। আমরা যেটা দেখলাম যে দিনের শেষ বেলাতেও আপনাকে ঘিরে বিক্ষোভ, সেটা দেখেছি আমাদের, আপনাকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হলো। বিক্ষোভ মানে এটা অ্যাকচুয়ালি আমাকে, সেটা হচ্ছে যে শেষ বেলায় যেটা করলো আমাদের হবিবপুর বিধানসভার 227 নম্বর বুথে, যেখানে আমাদের বুথের যে পোলিং এজেন্টকে 4:45টার সময় ওরা মারধর করেছে এবং তাকে হসপিটালাইজড করে দিয়েছে, অর্থাৎ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমরা ওখানে দেখতে গেছিলাম, যখন পরে এসেছি, দেখতে আসার পরে ওদেরকে যেহেতু দেখছি যে আমরা তো সব জায়গায় চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, ফ্রি ফেয়ার ইলেকশন হোক, সবাই ইলেকশনে অংশগ্রহণ করুক, কথা বলতে গিয়ে ওরা সব, একটা ছেলে মদ্যপ অবস্থায় ছিল, অর্থাৎ ওখানে মদন বিষ্ণু নামে একজন তৃণমূল কংগ্রেসের গুন্ডা পুরো মদ্যপ অবস্থায় ছিল, আর একজন ছিল তার সাথে, এরাই এই সমস্ত বলছিল। বাকি সমস্ত হচ্ছে যে ওরাই বলছে যে এটা মাথা বাড়াবাড়ি করছে সব, এই হচ্ছে এদের। এটা খগেনদা, যে বুলবুল চণ্ডীতে ভোট দিতে দেওয়া হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন, যেখানে আপনি গেছিলেনও, সেখানে কি পুনর্নির্বাচন দাবি করছেন? না, আমি পুনর্নির্বাচনের দাবি করছি না। ওখানে 20-25 জনকে ওখানে এই মদ্যপ অবস্থায় যে কজন ছিল, মদন বিষ্ণু এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা যে হইচই চিৎকার চেঁচামেচি, আমাদের 4 জনকে ওখানে মারধর করার ফলে, মানে পোলিং এজেন্টকে মেরেছে, উৎপল সরকারকে মেরেছে, দুলাল বইমালি আমাদের একজন ওখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তাকে মেরেছে, বিশ্বনাথ সরেনকে মেরেছে, ওখানকার আমাদের পার্টির কার্যকর্তা পদাধিকারী, আমাদের শঙ্কর মুন্ডা, এইরকম এই কয়জনকে যখন মারধর করে তখন ভোটাররা সব পালিয়ে যায় ওখান থেকে। এই সমস্ত ভীতি একটা যেহেতু হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের তো ভয় আছে, আতঙ্কে সব ওখান থেকে পালিয়ে যায়। পরে আমরা যদিও গেছিলাম, আমরা পরবর্তীতে যখন সেখানে যাই, ওরা সব তখন অলরেডি সব নিজের বাড়িতে চলে গেছে, আর সময়ও ছিল না তখন, আমরা তো একদম শেষের দিকে। খগেনদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, মালদা উত্তর এটা একটা দখলে রাখতে পারবেন? আপনার বিপক্ষে সদ্য অবসর নেওয়া আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী, জোটের প্রার্থী, তিনিও ডেফিনেটলি একটা খুব জোরালো লড়াই দিচ্ছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে কতটা টাফ আপনার কাজ? 2019-এ যত সমর্থন ছিল একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, দেশের মানুষের সেবক, আমাদের প্রধান সেবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার আনুগত্যে, তার যে সরাসরি তিনি যেভাবে আমাদের এই সমস্ত ক্ষেত্রে কাজ করার সহযোগিতা করেছেন, ফলে দেশের সেবকের তার যে প্রয়াস যে আমরা দেশের 140 কোটি মানুষের
আমরা সবাই সেবক এবং দেশের 140 কোটি মানুষই হচ্ছে আমাদের পরিবার। আমি এখানে আমার যে লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্র, এই উত্তর লোকসভা কেন্দ্রে আমার এখানে 17 লক্ষ যারা দেবতুল্য ভোটার আছেন, তাছাড়া এখানকার সমস্ত মানুষ আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, 5টা বছর আমাদের করোনার মধ্যেও তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের সহযোগিতা করেছি, তাদের যে পরামর্শ এখানে পেয়েছি, ফলে এখানে 2019-এ যা পাওয়া গেছিলো, যে সমর্থন পেয়েছিলাম তার চাইতে অনেক বেশি সমর্থন এবারে সমর্থন নিয়ে আমাদের এই সিট ভারতীয় জনতা পার্টির অনুকূলে যাবে। এবং এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে একটা পদ্মফুল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এখানে প্রধানমন্ত্রী আসনে বসাবার ক্ষেত্রে একটা পদ্মফুল এখান থেকে এইখানকার মানুষ তারা উপহার দেবে। খগেনদা ধন্যবাদ। খগেন মুর্মু আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি 24-এর মহাসংগ্রাম নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মোহাম্মদ সেলিম। সেলিমদা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। সেলিমদা, আজ সকাল থেকে আমরা দেখলাম যে আপনি একদম অ্যাক্টিভ মোডে। কেমন হলো ভোট মুর্শিদাবাদে? আপনি কতটা আশাবাদী? ভালো হয়েছে, যেমনটা আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছ থেকে এবং বাহিনীর কাছ থেকে, যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, সিভিক এবং রাজ্যের পুলিশ যাতে ভোটের ধারে কাছে না থাকে। সেখানে দাঁড়িয়ে বুথের থেকে গ্রামে পথে কিছু জায়গায়, যেহেতু বেশিরভাগ জায়গায় পুলিশকে রাখতে হয়েছিল, সেখানে দেখা গেছে কয়েকটা জায়গায় পুলিশের সাহায্যে কয়েকটা মস্তান কি জায়গায় উপদ্রব করছিল। কয়েকটা জায়গায় নকল পোলিং এজেন্ট এই প্রথম ধরা পড়েছে। আমাদের পোলিং এজেন্টকে তাড়িয়ে মেরে বাগানে ফেলে রেখেছে, আর তার কাগজ নিয়ে অন্য একজন গিয়ে বসে আছে। এরকম কয়েকজনকে আমরা ধরেছি, তার জন্য মধ্যে 3-4 জনকে পুলিশ হাতে দেওয়া হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। আর কয়েকটা নতুন ঘটনা ঘটেছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে মহিলাদেরকে আটকাচ্ছে, মলেস্ট করছে, গলা টিপছে, যে তুমি ভোট দিতে যাবে না, তার স্লিপ কেড়ে নিচ্ছে। এরকম প্রত্যেকটা অ্যাসেম্বলিতে 3-4টে বুথে, রানীনগরে বেশি, যারা পঞ্চায়েতে ভোট লুট করেছিল পুলিশের সাহায্যে যেসব জায়গা, সেখানেই তৃণমূল কংগ্রেস তার স্থানীয় কিছু মস্তান ছিচকে। সেলিমদা, আমরা দেখেছি যে আপনি যেদিন নমিনেশন ফাইল করতে যাচ্ছেন সেদিন অধীর রঞ্জন চৌধুরী, তিনি শুধু আপনার পাশে নেই, তার গলায় রীতিমতো কাস্তে হাতুড়ির উত্তরীয়। এই যে বাম কংগ্রেস জোটটা, এটাকে সাধারণ স্তরে, সাধারণ কর্মীদের স্তরে, সাধারণ ভোটারদের স্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুধুমাত্র ভোট কেন্দ্রিক আসন সমঝোতা নয়, আমরা গত কয়েক বছরে দেখেছি বিভিন্ন রকমের এক্সারসাইজ আপনারা করেছেন যৌথভাবে, সেটা কতটা ফল দিতে পারে? ভীষণভাবে মানুষ একটা বিকল্প খুঁজছিলেন। এই যে বিজেপি আর তৃণমূলের বাইনারি, সেটাকে ভেঙে দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক, সেখানে কংগ্রেস এবং বাম একসঙ্গে হওয়াটা, বিরত মুর্শিদাবাদে অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করাতে এই গোটা মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটা আলাদা প্রভাব ফেলবে এবং ফেলছে। এটা আমরা নেতারা পরে এসছি, এটা হচ্ছে বটম আপ। আগে পঞ্চায়েত নির্বাচনে মার খেয়ে, ভোট লুট দেখে, পুলিশ প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকা দেখে মানুষ রেজিস্ট করতে নেমেছিলেন এবং সেখানে অনেকটা সফল হয়েছিলেন। সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। এটা হচ্ছে টপ ডাউন নয়, এটা রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি নয়, এটা বিমান বসু অধীর চৌধুরী নয়, মোহাম্মদ সেলিম অধীর চৌধুরী নয়, এটা তলার কর্মীরা, সমর্থকরা একেবারে বুথ, অঞ্চল, পাড়া থেকে তারা এই ঐক্যটা গড়ে তুলেছেন, যার ফলে কেমিস্ট্রিটা কাজ করেছে, জেল হয়েছে। এবং এই প্রথম অনেক মানুষ আমাকে বলেছেন যে জীবনে প্রথম কাস্তে হাতুড়ি তারাই ভোট দিয়েছি। ডোমকলে আজকে যিনি আমাকে ডেকে নিয়ে জল খাওয়ালেন নিজের ঘরে সাংবাদিকের সামনে, তিনি বললেন আমার খানদান এই প্রথম কাস্তে হাতুড়িতে ভোট দিয়েছে। আর এই কংগ্রেস এবং বাম কর্মীরা একসঙ্গে হওয়াতে তৃণমূলের অনেকে যারা মিসক্রিয়েন্টস, তাদের বুকে ধরপড়ানি বেড়ে গিয়েছিল, যাতে তারা বিশেষ ভূমিকা পালন করতে পারেনি। আর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, এটাকে এন্ডোর্স করেছেন, কারণ তার একটা ভরসার জায়গা পেয়েছেন। এটি হচ্ছে, এরপরে এই প্রভাবটা দেখবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এটা আরও বাড়বে।
সেলিমদা, আপনি নিজেও একটু আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারির প্রসঙ্গ বললেন, যেহেতু লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে গত 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডেফিনেটলি নরেন্দ্র মোদী খুব গুরুত্বপূর্ণ একটা ফেস, তার একটা ইমেজ। অন্যদিকে এখানে এ রাজ্যে গত 13 বছর ধরে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও রাজনৈতিক মহলে একটা ফেস। অনেকেই বলেন যখন লোকসভা নির্বাচন আসে তখন এ রাজ্যের প্রেক্ষাপটে মোদী বনাম মমতা এই জায়গাটা চলে আসে। সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা আশানুরূপ ফল করতে পারেন বলে আপনার মনে হয়? বিশেষ করে আমি একটু অ্যাড করব, বিশেষ করে যখন আমরা দেখেছি যে মুর্শিদাবাদের মতো কেন্দ্র, আমি একটু অ্যাড করি সেলিমদা আপনার পারমিশন নিয়ে, বিশেষ করে যখন মুর্শিদাবাদের মতো কেন্দ্র যেখানে একটা মেরুকরণের যে পরিস্থিতি সেটার একটা অবকাশ রয়েছে, অতি সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে, শুধু তাই নয় সিএ এর মতো বিষয় সেগুলো চর্চিত হয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে এই পোলারাইজেশন সেটাকে কি সত্যি আটকাতে পারবেন? দেখো, ইকোনমিক্সে, অর্থনীতি একটা থিওরি আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। তাহলে 10 বছরে মোদি ম্যাজিক একই রকম থাকবে এমন তো কোনো কথা নেই। তার যে 2 কোটি বেকারকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি, বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে এসে 14-15 লক্ষ টাকা দেওয়ার কথা, তার যে বিকাশের যে মডেল, গুজরাট মডেল, যা যা বলেছেন, মেকিং ইন ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, সেগুলো মুখ থুবড়ে পড়েছে। 100টা স্মার্ট সিটি। এখন তিনি পরে তার তুলনে যতগুলো স্বর ছিল সব নিক্ষেপ করেছেন, ইউসিসি, 370, রাম মন্দির ইত্যাদি। তাও কাজ করেনি, কারণ সেই ম্যাজিকটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষ নিজের রুটি রুজি, জিনিসপত্রের দাম, শান্তি এসব নিয়ে বেশি ব্যস্ত। আর আমাদের মুখ্যমন্ত্রী 12 বছর পরে তার যে সততার প্রতীকের যে জামা কাপড় ছিল সেগুলো শতচ্ছিন্ন হয়ে গেছে, সাইনবোর্ডটা ফিকে হয়ে গেছে রংটা। কারণ লোকের চোখের সামনে দেখছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, 26,000 ছেলে মেয়েদের জীবন নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, এমনকি পুলিশ নিয়োগ, দমকলে নিয়োগ, খাদ্য দপ্তরে নিয়োগ, যা যা বন দপ্তরে নিয়োগ, সবেতে দুর্নীতি হয়েছে। এমন একটা কাজ মমতা সরকার করেনি যেখানে দুর্নীতির গন্ধ নেই। সুতরাং মানুষ বিতৃষ্ণায়, বিদ্বেষে একটা বিকল্প খুঁজছিল। যদিও এটা কেন্দ্রীয় ভোট, পার্লামেন্টের ভোট, কিন্তু রাজ্যে একটা টিএমসি বিরোধী একটা হাওয়া, সেটা বিজেপি নিজের কোলে টানার চেষ্টা করছিল। আমরা প্রচেষ্টা চালিয়েছি। আমাদের যে সমর্থক কংগ্রেস এবং বামফ্রন্টের বিজেপি বা তৃণমূলের দিকে গিয়েছিল, কেন তারা গিয়েছিল, তারপরে আমরা একটা রিভ্যাম্প অর্গানাইজেশন ফর রিসার্জেন্ট বেঙ্গল, আর যে আজকে দেখলে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, লোকে দেখতে চায় এই রেজিস্ট্যান্সটা, একটা 3R, রিসার্জেন্স, রিভ্যাম্প অ্যান্ড রেজিস্ট্যান্স। সেখানে দাঁড়িয়ে নতুন যে পুনর্জাগরণ হচ্ছে, নতুন প্রজন্ম সেখানে যেমন এসছে, হারিয়ে যাওয়া, চলে যাওয়া, নড়ে যাওয়া লোকজন এসছে, সেখানে লোকে তৃণমূলকে ভুলতে বসেছে আর বিজেপিকে তাড়াতে ব্যস্ত। সেখানে এই বাইনারি আর কাজ করছে না, কারণ বারবার একই জিনিস আসে না। পালে বাঘ পড়েছে বলে তুমি প্রত্যেকবারে সিএনআরসি নিয়ে আসবে, পুলওয়ামা বালাকোট নিয়ে আসবে, এটা হবে না। সেলিমদা, আপনার কাছে আবার শেষ প্রশ্ন। 2024-এ বাম কংগ্রেস জোট, তারা আরও নির্দিষ্টভাবে যদি বলি যে বাম কংগ্রেস জোট হয়েছে, কিন্তু বিশেষ করে সিপিআইএমের বামেদের গত 5 বছরে সংসদে এ রাজ্য থেকে প্রতিনিধিত্ব নেই। সেইখানে দাঁড়িয়ে খাতা খুলতে পারবেন? গত 5 বছরে বা গত 3 বছরে বিধানসভায়, 5 বছরে লোকসভায় বামদের প্রতিনিধি না, রাজ্যসভায় একজন আছে, না থাকাতে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। মূল্য বৃদ্ধি নিয়ে, রুটি রুজি নিয়ে, মানবাধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে, এই যে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, শিক্ষাকে চৌপাট করছে, এ তো পার্লামেন্টে লড়াই হতো যেমন আগে লড়াই হয়েছে। সুতরাং এটা মানুষের ক্ষতি হয়েছে, রাজ্যের ক্ষতি হয়েছে। আর রাজ্যের সাংসদরা বামপন্থী যারা ছিলেন, আগে কংগ্রেসের যারা ছিলেন, তারা গোটা দেশের কথা বলেছেন, দেশের নীতি নির্ধারণ করেছেন। এখানে দাঁড়িয়ে সেরকম সাংসদ এখন আর নেই। এজন্য মানুষ আবার সেটা বুঝেছে, সে ক্ষতি পূরণ করার জন্য তারা বাম এবং কংগ্রেসকে খাতা খোলার ব্যাপার নয়, খাতা ভরে দেবে।
সেলিম দা, অনেক ধন্যবাদ। মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী সিপিআইএম রাজ্য সম্পাদক। তিনি আশাবাদী যে এবার বাম কংগ্রেসকে খাতা খোলা নয়, খাতা ভরে দেবেন ভোটাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি। প্রসূন দা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। ভোট কেমন হলো? ভোট খুব ভালো হয়েছে। মানুষ গণতন্ত্রের উৎসবে পার্টিসিপেট করেছেন, দলে দলে ভোট দিতে এসছেন এবং মানুষ আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেসকে। হাসি মুখে বাড়ি গেছে দিনের শেষে। মানুষ যে আশীর্বাদ করেছেন এটা বুঝলেন কি করে? মানুষের চোখ মুখের কথাই বলে দিচ্ছে যে নন পারফর্মিং অ্যাসেট বিজেপি সাংসদ যিনি 5 বছরে 25 কোটি মেরে দিয়েছেন, মানুষ শুধু বেরোনোর সময় একে অপরকে বলছেন যে যাক এবারে গেল। আর এটা দেখতে হবে না যে 5 বছরের সাংসদ 25 কোটি নিয়ে বাড়ি চলে গেছে, অন্তত কিছু উন্নয়নের কাজ হবে। মানুষের চোখে মুখে খুশির একটা ছোঁয়া যায়। রাজ্য সরকার তো কাজ করছেই, তার সঙ্গে সাংসদে পেল তৃণমূল কংগ্রেসের। এখানে চোখের ভাষা কথা বলে পড়তে পারি আমরা রাজনীতি। চোখের ভাষা। প্রসূনদা, কিছুক্ষণ আগে খগেন মুর্মু তিনি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন এবং তিনি যেটা বলছিলেন যে কয়েকটা জায়গায় বুথ জ্যামের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে। এনার সম্পর্কে লেসার সেড দ্য বেটার। আমি বলছি যে মানে উইথ ডিউ রেসপেক্ট টু মানে এভরিবডি, পঞ্চায়েত প্রধান যারা আমাদের আছেন না, তারা ওই ভদ্রলোকের থেকে একটু বেশি মানে দক্ষ। মানে এই ভদ্রলোকের পঞ্চায়েত প্রধান হওয়ার যোগ্যতা নেই। একটা অ্যাক্সিডেন্টাল এমপি হয়ে গিয়ে কি যে বলে তা নিজেই জানে না। ওর দলই ওকে লোকসভায় বলতে দেয় না। এই কী রিয়াক্ট করবো? এ তো মানে সংসদীয় গণতন্ত্রের লজ্জা। এ ভদ্রলোক বলুন। আপনি সদ্য আইপিএস এর চাকরিতে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন বছরে প্রশাসনিকভাবে ভোট করানোর অভিজ্ঞতা আপনার রয়েছে। আজকের সামগ্রিক ভোট পর্ব এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী দল এবং আমরা মানুষের উপর ভরসা করি। কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী তার কাজ করেছে, ওগুলো নিয়ে মাথায় ঘামাইনি। আমরা দেখছিলাম মানুষের রেসপন্স, মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স। যখন সকাল থেকে দেখা শুরু করলাম একের পর এক বুথে, আপনি বিশ্বাস করবেন না যে সমস্ত জায়গায় বিজেপি গ্রাম পঞ্চায়েত আছে, আমি নাম দিয়ে বলছি, বৈদ্যপুর, আক্তৈল, যেখানে যখন ঢুকছি আমাদের ক্যাম্প অফিসে ওদের থেকে বেশি লোক বসে আছে। আমি বলছি না, আমার সঙ্গে বহু রিপোর্টার ছিলেন, আপনাদের রিপোর্টারও ছিলেন, জিজ্ঞেস করে নেবেন। মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস যখন দেখতে পাচ্ছি, যে গ্রাম পঞ্চায়েত ওরা জিতেছিল, সেই গ্রাম পঞ্চায়েতে একেবারে ভোটের শেষ লগ্ন পর্যন্ত ওদের থেকে আমাদের বুথ ক্যাম্পে দ্বিগুণ লোক বসে আছে। শাসক দলের ক্যাম্প অফিসে আমি একটু বলি প্রসূনদা, আপনিও দীর্ঘদিন ভোট যেমন পরিচালনা করেছেন প্রশাসনিকভাবে, আমরাও সাংবাদিক হিসেবে ভোট কভার করেছি। শাসক দলের ক্যাম্পে অতিরিক্ত জনসমাগম কিন্তু সবসময় সঠিক বার্তা দেয় না। শাসক দলের ক্যাম্প অফিসে বেশি লোক থাকাটাই স্বাভাবিক না, সেটা সূচক হতে পারে না। আসলে না, শাসক দলের ক্যাম্প অফিস যেমন আপনি বলছেন, সেখানে আপনাকে মনে রাখতে হবে যে এই কেন্দ্রে গতবার বিজেপি অ্যাক্সিডেন্টালি জিতে গিয়েছিল। সুতরাং এটা এক্সপেক্টেড ছিল যে ওদের কর্মী সমর্থকদের মধ্যে ওদের একটা উৎসাহ থাকবে। দুপুরের পর থেকে ওদের বডি ল্যাঙ্গুয়েজটা ঝুলে পড়ে, আমি সেটাই বলতে চেয়েছি। এখানে শাসক দলের লোক ছিল না, সাধারণ মানুষই ছিল। শুধু পার্টি কর্মীরা ছিল না, সাধারণ মানুষ দলে দলে ছিল। আপনার সাংবাদিকরাও ছিলেন, জিজ্ঞেস করে দেখবেন। দুপুরের পর থেকে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ এত ঝুলে পড়লো উত্তর মালদাতে, যে এক একটা জায়গায় এখন যদি বলেন যে লোক না থাকাটা গর্বের বিষয়, তাহলে বিজেপিও গর্ব করতে পারে। কোনো জায়গায় 2 জন, কোনো জায়গায় 3 জন, কোনো জায়গায় লোকই নেই, হাওয়া হয়ে গেছে, বুঝে গেছে যে হচ্ছে না, বাড়ি চলে গেছে। এটা যদি ওদের কাছে গর্বের বিষয় হয়, আমার কিছু বলার নেই। তো আপনি কত ব্যবধানে, বোঝাই যাচ্ছে আপনি কনফিডেন্ট, কত ব্যবধানে জয়ের আশা করছেন? আমার শেষ প্রশ্ন আপনার কাছে। দেখুন, আমি একটা পরিষ্কার কথা আপনাকে বহু দিন থেকে বলেছিলাম, লক্ষাধিক ভোটে জিতবো এই কেন্দ্রে। মানে লক্ষাধিক কথাটা একদম লিখে রাখতে পারেন, লক্ষাধিক ভোটে জিতবো। এবং আপনি আরেকটা কথা শুনে রাখুন,
আপনিও জানেন যে আমি একটা জীবনে দীর্ঘ সময় উত্তরবঙ্গে আছি, মানে উত্তরবঙ্গে ওটা আমার ঘর বাড়ি। আমি উত্তরবঙ্গ নর্দার্ন পার্ট অফ বেঙ্গল, মানে আমি বাংলাকে একটাই মনে করি, নর্দার্ন পার্ট অফ বেঙ্গল, বাংলার উত্তর দিকটা। এই ফারাক্কা থেকে কুচবিহার পর্যন্ত এই অংশটাকে আমি মানে একটু একটু চিনি, সেটা আপনিও জানেন। আমি বলছি বিজেপি শূন্য পেয়েছে, আজকে শেষ হয়ে গেছে ভোট। আমি এর নিচে কিছু কমেন্ট করবো না, আমি যেটা জানি না সেটা আমি আপনাকে বলবো না। কুচবিহার থেকে দক্ষিণ মালদা একটাও সিট পাইনি, শূন্য হয়ে গেছে। আপনি মিলিয়ে নিতে পারেন, অন রেকর্ড বললাম। প্রসূন দা অনেক ধন্যবাদ। প্রসূন ব্যানার্জি আমাদের সঙ্গে জিতবো এটা আপনি একদম লক করতে পারেন। আচ্ছা, আমরা লক করে রাখলাম 4 জুন, নিশ্চয়ই এই সন্ধ্যাবেলা আপনার সঙ্গে কথা হবে এরকম সময়ে। বিজয় উৎসবে অবশ্যই আসবেন। আচ্ছা, কনফিডেন্ট প্রসূন ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, অনেক ধন্যবাদ প্রসূন দা। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন 24-এর মহাসংগ্রাম। ফিরে এলাম বিরতির পর। আমি সম্বিতের কাছে যাব। সম্বিত, মুর্শিদাবাদ মালদায় ভোট পর্ব হলো, কিছুটা স্বস্তির চিত্র। সারা দিন ধরে ডোমকল থেকে কোনো অশান্তির খবর আসছে না, একাধিক জায়গা থেকে কোনো অশান্তির খবর আসছে না। এটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, নাকি আমরা ভোটের সংস্কৃতিতে একটু বদল দেখছি? গরম বোধহয় বেশি পড়ে গেছে, কিন্তু সেটা ভালোই। যেটা খুবই সুখবর সেটা হচ্ছে যে আজকে সেরকম কোনো গন্ডগোলের খবর পাওয়া গেল না, এবং দমকল, যেটা নিয়ে সব সময় আশঙ্কা থাকে এবং আমরা দেখেছি যে দমকল থেকে অশান্তির খবর আসছে না, এরকম খুব কমই হয়েছে কোনো নির্বাচনে। কিন্তু সেইটা সব প্রার্থীরাই, যাদের সাথে তুমি একটু আগেই কথা বললে, তারা প্রত্যেকেই বেশ স্যাটিসফাইড মনে হলো যে নির্বাচনটা যেরকম ভাবে করাতে চেয়েছিলেন, অন্তত তারা কথায় বার্তায় অনেক আত্মবিশ্বাসী। এবং এই ফাইটটা খুব ইন্টারেস্টিং, কারণ যেটা আমরা জানি যে এই জায়গা থেকে মোহাম্মদ সেলিম লড়াই করছেন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। তিনি চাইছেন যে এখান থেকে অন্তত তিনি জিতে অ্যাটলিস্ট সিপিআইএম এর পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকে একজন অন্তত যারা যিনি যেতে পারেন সংসদে, সেই চেষ্টা করেছেন এবং খুব পরিকল্পিত ভাবেই সেখানে তিনি লড়াই করছেন। অন্যদিকে কংগ্রেস চাইছে সিটটাকে ধরে রাখার, এবং তৃণমূল চাইবেই যে খগেন মুর্মুর কাছ থেকে মালদা উত্তরের সিটটা ছিনিয়ে নেওয়ার জন্য। তো সব মিলিয়ে খুব ইন্টারেস্টিং একটা ফেজ, এবং খুব শান্তিপূর্ণ ভাবেই হলো, সেটাও খুব ইন্টারেস্টিং। আর মোহাম্মদ সেলিম যেটা করলেন, যেটা তিনি ভুয়ো এজেন্ট ধরেছেন, সেটা তিনি বরাবরই করে থাকেন। তিনি মানে 2004 থেকে আমি তাকে ফলো করছি নির্বাচনের সময়, তিনি মাঠে নেমে এরকম ভাবেই দৌড়দৌড়ি করে, আমি এমনও দেখেছি লেডিব্রেবন কলেজে তিনি আদলা ইট নিয়ে তাড়া করছেন সেই সময় সুলতান আহমেদের সমর্থকদের, যারা সেখানে বুথ জ্যাম করার চেষ্টা করছিল, এরকম অভিযোগ উঠছিল সেই সময়। কাজে সেটা তিনি করেছেন। খুব ইন্টারেস্টিং একটা ফাইট। কিন্তু এই 4টি কেন্দ্র, যেটা দিকে আমার তো খুব নজর থাকবে যখন ফলাফল বেরোবে, যে আলটিমেটলি কি হলো। কারণ কংগ্রেস এবং বামেরা যখন এক হয়ে যাচ্ছে, তখন মুর্শিদাবাদ সিটটা কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে যায়। এবং সাগরদিঘি, এটাও জমিপুরের আওতায় পড়ে, এবং সেখানে যে ফলাফল আমরা দেখেছিলাম যে সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল বিধানসভা উপনির্বাচনে, সেই আসনটা তৃণমূল হারিয়েছিল। তো সেই ইকুয়েশন এখনো কাজ করছে কিনা, যদিও 2021-এ কিন্তু একেবারে ঢালাও তৃণমূল সেখানে ভোট পেয়েছিল, বিজেপি তৃণমূল এই লড়াই হয়েছিল। কিন্তু এবার লড়াইটা, যেটা মোহাম্মদ সেলিমও বলার চেষ্টা করলেন, যে সেই বাইনারি থেকে বেরিয়ে এসে লড়াই করার একটা চেষ্টা হচ্ছে, সম্ভবত তাই দেখা যাবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি আপনার রায় নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।